আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এমবাপ্পের জোড়া গোলে সহজ জয় ফ্রান্সের, আইভরি কোস্টকে হারিয়ে শেষ 16তে ব্রাজিলকে পেল নরওয়ে। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর। রাজস্ব আহরণে কঠিন চ্যালেঞ্জ দেখছে এনবিআর। মানবতা বিরোধী অপরাধে ইনুর 10 বছরের কারাদণ্ড, 6 জনকে হত্যাসহ 5 অভিযোগ থেকে খালাস। চট্টগ্রামে ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ সহ 22 জনের বিচার শুরু। এবং সুদের হার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের আশা, ঋণ খেলাপি কমানোর অঙ্গীকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই থাকছে আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। রেকর্ড ভাঙা গড়ার ম্যাচে এক পেশে লড়াইয়ে সহজ জয় পেয়েছে ফ্রান্স। নিউ জার্সিতে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসিরা। প্রি কোয়ার্টারে গতবারের রানার আপদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। রোমাঞ্চকর এক লড়াইয়ে আইভরি কোস্টকে পরাজিত করে বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে নরওয়ে। ডালাস স্টেডিয়ামে তারা 2-1 গোলে পরাজিত করে আইভরি কোস্টকে। শেষ ষোলোয় নরওয়েজিয়ানদের লড়তে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্দিষ্টকরণ বিল 2026 উত্থাপন করলে তা বিপুল কণ্ঠ ভোটে পাশ হয়, যার মধ্য দিয়ে চূড়ান্ত অনুমোদন পায় বাজেট। এর আগে বাজেট বরাদ্দের মঞ্জুরি থেকে সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে অনন্য নজির স্থাপন করে বিরোধী দল। আজ থেকে কার্যকর হবে নতুন বাজেট। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের 23তম কার্যদিবসে মঙ্গলবার মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। বাজেটে প্রস্তাবিত দায় যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর 2026-27 অর্থ বছরের বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি দাবি উপস্থাপন এবং এর উপর ভোট গ্রহণ করা হয়। এসব দাবির বিপরীতে 1000-এরও বেশি ছাঁটাই প্রস্তাব দেন স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা। দিনব্যাপী চলে ছাঁটাই প্রস্তাবের পক্ষে আলোচনা ও ভোটাভুটি। একবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে অডিট বাবদ একটা খরচ সকল অফিসকেই রাখতে হয় এবং সেই অডিটে সেই অর্থ পরিশোধ না করলে অডিট ঠিক মতো হয় না। বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কি ধরনের তদারকিগুলো এবং কি ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনো পর্যন্ত অস্পষ্ট। সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। পেপারলেস জুডিশিয়ারি করার পরিকল্পনা কোথায়? যথাযথ পরিকল্পনা যেহেতু নেই, সুতরাং আমি এই বাজেট বরাদ্দের নীতিগত অনুমোদনের ছাঁটাই প্রস্তাব করছি। এ সময় প্রস্তাবিত বাজেটের পক্ষে নিজের বক্তব্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এ বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে ফ্লোর নিয়ে এসব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি, আর কোনোটাই দেই নাই। তো স্বাভাবিকভাবে এটা একটা রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা। আমাদের দেওয়া
এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। পরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল 2026 জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপন করেন। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। স্পিকার হাফিজউদ্দিন আহমদ প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে বিপুল সমর্থনে তা পাশ হয়। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। এর মাধ্যমে আইনি বৈধতা পায় 9,38,000 কোটি টাকার তারেক রহমান সরকারের প্রথম বাজেট। গেল 11 জুন বাজেট ঘোষণার পর দীর্ঘ 19 দিন চলে এর ওপর আলোচনা। এর আগে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করে সোমবার পাশ হয় অর্থ বিল 2026। আমার কাছে আজকে মনে হয়েছে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আইন প্রণয়নের কাজে রাজস্ব আদায়কে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন এনবিআর এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। সবাইকে সাথে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলেন তিনি। সচিবালয়ে এনবিআর এর বিদায়ী চেয়ারম্যান এবং অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আশা ব্যক্ত করে তিনি বলেন, সবার সহযোগিতার পাশাপাশি যথাযথ দায়িত্ব পালনে দেশ এগিয়ে যাবে। রাজস্ব আদায়টাও সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। রাজস্ব চ্যালেঞ্জিং, ডেফিনেটলি আগামী বছর 6,04,000 কোটি টাকা আদায় করা চ্যালেঞ্জিং হবে, কিন্তু অসম্ভব না। আমরা এই বছর আশা করি 4,15,000 থেকে 20,000 কোটি টাকা আদায় করতে পারবো। অলরেডি গতকাল পর্যন্ত 4,04,000 কোটি আদায় হয়েছে। 2026-27 অর্থ বছরে প্রথমার্ধে নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর মুস্তাকুর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের ভারসাম্য রক্ষা করেই এবারের মুদ্রানীতি। এ সময় ঋণ খেলাপি কমানো ও ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানের কথাও জানান গভর্নর। তরিক ইসলামের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই মূল্যস্ফীতি দেশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন বাস্তবতায় চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এই সময় গভর্নর বলেন, সমন্বয় করেই নতুন সরকারের প্রথম মুদ্রানীতি 10% ঘোষণা করা হয়েছে। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থার কথাও জানান গভর্নর। কোনো ধরনের চাপ, কোনো ধরনের ইনফ্লুয়েন্সিয়াল প্রেশার, সেটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। এটা গভর্নমেন্টের দিক থেকেও বারবার আপনারা দেখেছেন, পার্লামেন্টে বলা হয়েছে, অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে এটিকে অ্যালাউ করা হবে না। আমার মনে হয় না যে এই জায়গাটায় এটা হচ্ছে পলিসিগত একটা ধারণা, চেঞ্জ শিফটিং হচ্ছে, সেখানে একটু তো সমস্যা হবেই। কারণ ওই যে কনজারভেটিভ যে চিন্তা, সেখান থেকে আমরা বের হয়ে আসছি এবং এইটাকে এখন আমরা ওপেন পলিসি করে দিচ্ছি এবং বিদেশি ঋণ গ্রহণকে আরো সহজ করে দিব আমরা। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমাতে শুধু নীতি সুদ হার নয়, সরকারকে বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণের উপর জোর দিতে হবে। 6% এবং এভারেজ কোনো ক্ষেত্রে এটা 7, 8, 9 পর্যন্ত। সো একদিকে যে ডিপোজিট রাখছে সে ভালো ইন্টারেস্ট পাচ্ছে না, অন্যদিকে যে বড় করছে তাকে বেশি দিতে হচ্ছে। সো স্প্রেডটাকে যখন আমরা 4%-এ রাখবো, এটা আইদার আপনার যে ডিপোজিটার সে বেনিফিটেড হবে, অথবা যে বড়োয়ার সে বেনিফিটেড হবে, অথবা বোথ, দুজনই বেনিফিটেড হতে পারে। ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনের নিয়মের বাইরে কিছু করা হবে না বলেও জানান গভর্নর মুস্তাকুর রহমান। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের উচ্চ শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি জানান, ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজারো সম্ভাবনাময় শিক্ষার্থী জীবন দিয়েছেন। এবারের প্রতিপাদ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৩টি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব সাজা একসাথে চলায় তাকে ১০ বছর সাজা কাটতে হবে। তবে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ বাকি ৫ অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রসিকিউশন ও আসামি পক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ২৪ জুলাইয়ে আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলন দমনে গুলির নির্দেশ দেওয়ার পরামর্শ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেয়া এবং সেখানে ৬ জনকে হত্যাসহ ৮টি অভিযোগ জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ২রা নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১০ জন ও ২ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলে ১৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। মঙ্গলবার রায়ে ৩টি অভিযোগে ইনুকে ১০ বছর করে সাজা দেয় ট্রাইব্যুনাল। সাথে দেয়া হয় ২ লাখ টাকা অর্থদণ্ড। তবে 3টি সাজাই একসাথে চলবে। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাইশি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। জুলাই গণ আন্দোলনে সারা দেশের মতো পুলিশের দমনপীড়ন চলে কুষ্টিয়াতেও। সেখানে ৬ জনকে হত্যার নির্দেশনা দেয়া সহ ৫টি অভিযোগ থেকে ইনুকে খালাস দেন ট্রাইব্যুনাল। রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে প্রসিকিউশন। আমি বলতে চাই, এই রায় সঠিক হয়নি। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে যথাযথ রায় দিতে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুর কিন্তু একই দায়। তাহলে শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড হয়, হাসানুল হক ইনুর তো 10 বছরের সাজা হতে পারে না। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। একে প্রহসনের রায় ও আইনের অপপ্রয়োগ বলে দাবি করেছেন ইনুর আইনজীবী ও তার স্ত্রী আফরোজা হক রিনা। এই রায়ের মাধ্যমে 2024 সালের জুলাই আগস্টে রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা এবং নাশকতা বৈধতা পেল। নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের এটি ৬ষ্ঠ রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ৬ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এই মামলায় গ্রেফতার ৫ আসামি হলেন চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুর ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশিস পাল দেবু। পলাতক ১৭ জনের মধ্যে ডক্টর হাসান মাহমুদ ছাড়াও রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম ও নাসরুদ্দিন। গত ৫ই এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আগস্ট 2026 তারিখে এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। আসামিরা বলেছেন তারা নির্দোষ, নট গিলটি। সুতরাং প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে আনিত অভিযোগটি একেবারে
বিয়ন্ড এনি রিজনেবল ডাউট সেটাকে প্রমাণ করে। শুধুমাত্র অন্তর্বর্তী সরকার নয়, বিগত সব সরকারের আমলের দুর্নীতি তদন্ত দুদক স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে এ কথা বলেন তিনি। দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে এই উপদেষ্টা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না। দেশের স্বার্থ রক্ষা করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই 12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এই দুর্নীতিটা করেন নাই। তারা কোনো দুর্নীতি করেন নাই আমি সে কথাও বলছি না, কিন্তু এই দুর্নীতি একেবারে আমাদের গ্রাসরুট পর্যন্ত প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী আছেন, ওখানে দেখবেন ওনারা বলেছেন কখনো কখনো কাজ স্পিড আপ করার জন্য, আবার কখনো কখনো বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনার আর উপায় ছিল না। আমরা ওইটা অবশ্যই খতিয়ে দেখা হবে, একই সাথে আমরা নিজেরাও সতর্ক থাকা শুরু করি। অগণতান্ত্রিক শক্তির উত্থান ঠেকাতে সতর্ক নজর রাখার প্রতি সকলের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। দেশের মধ্যে এখনও স্বৈরাচাররা চক্রান্ত করছে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন রিজভী। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জুলাইকে ধারণ করে সত্য, ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রত্যেক বছর শহীদদের যথাযথ সম্মানের মাধ্যমে স্মরণ করবেন তারা। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি, এখনো আছে। ওরা গ্রামগঞ্জ তৃণমূল থেকে আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সবাই দেখতে পাচ্ছি। তাই আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। আমরা কখনো এই বীর শহীদদের এবং আমাদের সেই যোদ্ধাদের কখনো ভুলে যেতে দেব না। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরাঞ্চলের কয়েক কিলোমিটারের ভেতরে সামরিক স্থাপনা তৈরি এবং চরণভূমি ও কৃষিজ জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে চীন পিপলস লিবারেশন আর্মি PLA। মঙ্গলবার দেশটির অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠন এ অভিযোগ করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার। তবে এই দাবি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে ঘাঁটি স্থাপনের অভিযোগ করে প্রকাশিত প্রতিবেদন ভুল এবং ভিত্তিহীন। এবার খেলার খবর। হারারেতে টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও 85 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। এতে 25 বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হল লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে 2001 সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও 32 রানে হেরেছিল বাংলাদেশ। আগের দিনের এক উইকেটে 40 রান নিয়ে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারীরা, কিন্তু জিম্বাবুয়ের বোলিংয়ে কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি, এমনকি তারা 2 সেশনও টিকতে পারেনি। শেষ পর্যন্ত 185 রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের 140 রানের জবাবে প্রথম ইনিংসে 410 রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। আগামী 6 জুলাই হারারেতে শুরু হবে 2 দলের প্রথম ওয়ানডে ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এমবাপ্পের জোড়া গোলে সহজ জয় ফ্রান্সের, আইভরি কোস্টকে হারিয়ে শেষ 16য় ব্রাজিলকে পেল নরওয়ে। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর। রাজস্ব আহরণে কঠিন চ্যালেঞ্জ দেখছে এনবিআর।
মানবতা বিরোধী অপরাধে ইনুস 10 বছরের কারাদণ্ড, 6 জনকে হত্যাসহ 5 অভিযোগ থেকে খালাস। চট্টগ্রামে ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ সহ 22 জনের বিচার শুরু। এবং সুদের হার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের আশা, ঋণ খেলাপি কমানোর অঙ্গীকার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।